আজকের এই এক্সপ্লেনারের সবাইকে দারুণ এক স্বাগতম। চলুন একটু দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের আলোচনাটা কিন্তু কোনো বোরিং একাডেমিক থিওরি নয়, বরং এটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক পরিপক্কতা একেবারে পাল্টে দেওয়ার মতো একটা স্ট্র্যাটেজি। যেসব শিক্ষা কর্মকর্তা এবং প্রাতিষ্ঠানিক নেতারা আমাদের সাথে আছেন, তাদের জন্য আজকের বিষয়টা হবে একটা বড় গেম চেঞ্জার। আমরা দেখব কিভাবে সেকেলে নিয়মানুবর্তিতা বা শুধুমাত্র রুলস মেনে চলার ধারণা থেকে বেরিয়ে এসে আমরা সত্যিকারের সক্ষম, ডাইনামিক আর স্বনির্ভর একটা সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারি। আচ্ছা, চলুন বিষয়টিতে একেবারে সরাসরি প্রবেশ করি। আমাদের নিজেদেরকে একটা খুব জরুরি প্রশ্ন করতে হবে। আমাদের বর্তমান কাঠামোগুলো আসলে কি তৈরি করছে? তারা কি কেবল অন্ধভাবে নির্দেশ পালন করা কিছু নির্ভরশীল অনুসারী তৈরি করছে, নাকি এমন সব নেতা তৈরি করছে যারা যে কোনো পরিস্থিতিতে যে কোনো পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে পারেন? প্রাতিষ্ঠানিক উন্নতির জন্য, বিশেষ করে আজকের এই দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে, এই প্রশ্নের উত্তর খোঁজাটা কিন্তু এখন সবচেয়ে বেশি জরুরি। একটু ভেবে দেখুন তো, পুরনো পেডাগজিক্যাল মডেলে প্রাপ্তবয়স্ক পেশাজীবীদের প্রশিক্ষণ দিলে কি হয়? ফলাফল উচ্চ ড্রপ আউট রেট আর একেবারে নিষ্ক্রিয় একটা অংশগ্রহণ, তাই না? তারা শুধু নিয়ম রক্ষার জন্যই কাজ করে যান। এর ঠিক বিপরীতে রয়েছে হিউটাগজিক্যাল ফলাফল। এর মানে হল কর্মকর্তাদের মধ্যে এমন এক ধরনের সেলফ এফিকেসি বা স্বসক্ষমতা তৈরি করা, যেন যে কোনো অনাকাঙ্ক্ষিত সংকটেও তারা দারুণভাবে সিদ্ধান্ত নিতে পারেন। আর এটাই তো আমাদের আসল লক্ষ্য, ঠিক না? তো পর্ব ১, সক্ষমতা উন্নয়নের বিবর্তন, পেডাগগির গণ্ডি পেরিয়ে। আধুনিক ব্যবস্থাপনার ভাষায় আমরা এখন আর ছাত্র বা শিক্ষক বলছি না, বরং আমাদের পুরো ফোকাসটাই থাকবে সক্ষমতা বৃদ্ধি বা ক্যাপাসিটি বিল্ডিংয়ের দিকে। প্রথমেই আসে পেডাগজি। শব্দটার আক্ষরিক অর্থই হল শিশুদের পরিচালনা করা। বুঝতেই পারছেন, এখানে পুরোটাই শিক্ষক নির্দেশিত, যেখানে শুধু নির্দিষ্ট কিছু জ্ঞান প্যাসিভভাবে গিলিয়ে দেয়া হয়। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যখন এই একই মডেলে আমরা প্রাপ্তবয়স্ক পেশাজীবীদের বা কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে যাই, তখন সেটা একদমই কাজ করে না। এটা উল্টো তাদের মধ্যে একটা বিশাল অনাগ্রহ তৈরি করে। আর ঠিক এই সীমাবদ্ধতাটা কাটাতেই চলে আসে অ্যান্ড্রাগজি। সহজ কথায়, এটি হল প্রাপ্তবয়স্কদের শেখার বিজ্ঞান। এই মডেলে একজন পেশাজীবীকে স্বনির্দেশিত মানুষ হিসেবে দেখা হয়। প্রাপ্তবয়স্করা তখনই সবচেয়ে ভালো শেখেন যখন শেখার পেছনে তাদের নিজস্ব একটা ভেতরের তাগিদ থাকে, আর যখন সেই নতুন জ্ঞানটা সরাসরি তাদের প্রতিদিনের বাস্তব সমস্যা সমাধানে কাজে লাগে। এবার চলুন যাই পর্ব ২-এ, হিউটাগজি, স্বনির্ধারিত সক্ষমতা বিকাশ। প্রাতিষ্ঠানিক পরিপক্কতার একেবারে সর্বোচ্চ ধাপ বলতে পারি আমরা একে। হিউটাগজি ব্যাপারটা আসলে কি? এখানে পেশাজীবীরা শুধু কিভাবে শিখবেন তাই ঠিক করেন না, বরং কি শিখবেন এবং কেন শিখবেন তার পুরো রিমোট কন্ট্রোলটাই তাদের নিজেদের হাতে থাকে। ভাবুন তো, ভবিষ্যতের কর্মকর্তারা যখন নিজেরাই নিজেদের শেখার লক্ষ্য ঠিক করবেন, তখন পুরো প্রাতিষ্ঠানিক কাঠামোতে কতটা যুগান্তকারী একটা পরিবর্তন আসবে। আর এই স্লাইডটি চমৎকারভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। একে বলা যায় PAH কন্টিনিউয়াম বা পর্যায়ক্রম। এটা মূলত প্রশাসনিক পরিপক্কতার একটা দারুণ সিঁড়ি। প্যাডাগজিতে যেখানে নিয়ন্ত্রণ পুরোটা নির্দেশকের হাতে, অ্যান্ড্রাগজিতে এসে শিক্ষার্থীরা পাচ্ছেন কিছুটা স্বায়ত্তশাসন। আর একদম চূড়ান্ত ধাপে মানে হিউটাগজিতে এসে পুরো ফোকাসটাই শিফট হয়ে যাচ্ছে কর্মকর্তাদের সক্ষমতা বা ক্যাপাবিলিটি উন্নয়নের দিকে। হিউটাগজির আরেকটা দারুণ আকর্ষণীয় দিক হল এই ডাবল লুপ লার্নিং। সাধারণত কোনো সমস্যা হলে প্রাতিষ্ঠানিক নেতারা চটজলদি একটা ব্যান্ডেড সলিউশন খোঁজেন, যাকে সিঙ্গল লুপ বলা যায়। কিন্তু ডাবল লুপ লার্নিং আমাদের বাধ্য করে সমস্যার একেবারে গভীরে শেকড়ে গিয়ে দেখতে। এটি আমাদের শেখায় প্রতিষ্ঠানের একেবারে মৌলিক বিশ্বাস বা নীতিগুলোকেই নতুন করে প্রশ্ন করতে। কোথাও গোড়াতেই কোনো গলত থেকে যাচ্ছে না তো? যারা নতুন কিছু ট্রাই করতে একটু ভয় পান বা ঝুঁকি নিতে চান না, তাদের জন্য এই ডেটাগুলো খুব স্বস্তিদায়ক হবে। হিউটাগজের এই কাঠামোগুলো কিন্তু হাওয়ায় ভাসানো কোনো তাত্ত্বিক কথা নয়। এগুলো রীতিমতো গবেষণালব্ধ বিজ্ঞানভিত্তিক উপাত্ত দিয়ে প্রমাণিত। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে এগুলোর কার্যকারিতা এখন পুরো বিশ্বজুড়েই স্বীকৃত। পর্ব ৩, স্বায়ত্তশাসিত সক্ষমতার জন্য AI ও ডিজিটাল টুলের সমন্বয়। আধুনিক প্রযুক্তি কিভাবে এই শিক্ষণ কাঠামোগুলোকে ত্বরান্বিত করছে, চলুন এবার সেটাই দেখি।
হিউটাগজিক্যাল চর্চার জন্য বর্তমানের ডিজিটাল দুনিয়াটা যেন একেবারে পারফেক্ট একটা ক্যানভাস। ওয়েব 2.0 থেকে শুরু করে চ্যাট জিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেশাজীবীদের নিজেদের জ্ঞান নিজেরাই তৈরি করতে দারুণভাবে সাহায্য করছে। এই টুলগুলো দিয়ে কর্মকর্তারা নিজেদের শেখার পথটাকে একেবারে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারছেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি, চতুর্থ শিল্প বিপ্লবের সবচেয়ে বড় দাবি হল এই জীবনব্যাপী স্বনির্ধারিত শিখন মডেল গ্রহণ করা। প্রযুক্তি আর সমাজ এত দ্রুত বদলাচ্ছে যে প্রাতিষ্ঠানিক কর্মকর্তাদের এখন ক্রমাগত শিখতে হবে, পুরনো ভুল ধারণাগুলো মন থেকে মুছে ফেলতে হবে, যাকে আমরা আনলার্ন বলি, আর নতুন করে আবার শিখতে হবে। এই পুরো সাইকেলটার জন্যই হিউটাগজি এতটা ক্রুশাল। চলে এলাম পর্ব 4-এ, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার কার্যকারী কৌশল। থিওরি তো অনেক হলো, এবার চলুন সরাসরি রিয়েল লাইফ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার কিছু গ্রিটি কৌশল দেখে নেওয়া যাক। তো এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টই হলো এই সমস্যাভিত্তিক শিক্ষা বা পিবিএল কিভাবে কাজ করে। একটা উদাহরণ দিই। ধরুন একটা কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি অস্বাভাবিক হারে কমে যাচ্ছে। প্রশাসন যদি শুধু মিটিং রুমে বসে লেকচার শোনে, কোনো লাভ হবে কি? মোটেও না। এর বদলে তারা যদি একটা টাস্ক ফোর্স বানিয়ে সরাসরি মাঠে নেমে সমস্যার শেকড় খোঁজার চেষ্টা করেন, ঠিক তখনই তাদের আসল প্রশাসনিক সক্ষমতার পরিচয় পাওয়া যায়। আরেকটা জবরদস্ত কৌশল হল কেস স্টাডি। মনে করুন একটা কলেজের ডিজিটাল ল্যাব স্থাপনে দুর্নীতির অভিযোগ উঠেছে। এটা একটা বিশাল সংকট। প্রাপ্তবয়স্ক কর্মকর্তারা যখন তাদের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ধরনের একেবারে বাস্তব সংকট বিশ্লেষণ করেন, তখন কিন্তু তাদের জটিল এবং নৈতিক সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা একেবারে নেক্সট লেভেলে চলে যায়। আর এই ফ্লিপড ক্লাসরুম হচ্ছে ব্যস্ত কর্মকর্তাদের জন্য একটা দারুণ সময় সাশ্রয় টুল। এখানে কি হয়, সেশনের আগেই সবাই প্রয়োজনীয় ডকুমেন্টস, যেমন ধরুন জাতীয় শিক্ষানীতি, অনলাইনে নিজেরাই পড়ে নেন। ফলে মূল ওয়ার্কশপে এসে আর বোরিং থিওরি নিয়ে সময় নষ্ট করতে হয় না। সরাসরি ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন কৌশল নিয়ে একেবারে টু দ্য পয়েন্ট আলোচনা করা যায়। প্রাতিষ্ঠানিক লেভেলে কাজ করতে গেলে মাঝে মাঝেই স্থানীয় প্রভাবশালী বা জনপ্রতিনিধিদের সাথে খুব জটিল সব নেগোসিয়েশনে বসতে হয়। এই রোল প্লেয়িং বা ভূমিকা অভিনয়ের টেকনিকটা কিন্তু কর্মকর্তাদের এই ধরনের হাই প্রেশার এবং সেন্সিটিভ পরিস্থিতির জন্য আগেভাগেই মানসিকভাবে একদম প্রস্তুত করে তোলে। এটা রীতিমতো একটা লাইফ সেভার। হিউট্যাগজির সাথে সিমুলেশনের কানেকশনটা একবার ভেবে দেখুন। হঠাৎ করে একটা বড় ছাত্রবিক্ষোভ শুরু হয়ে গেলে কি করতে হবে? বিপদে পড়ার পর তো আর শেখার সময় থাকে না। সিমুলেশন ঠিক এই জায়গাতেই একটা ঝুঁকিহীন পরিবেশ তৈরি করে দেয়, যেখানে কর্মকর্তারা কোনো আসল ক্ষতি ছাড়াই খুব দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্র্যাকটিসটা করে নিতে পারেন। আচ্ছা, এই স্লাইডের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? ডাবল লুপ রিফ্লেকশনের বাস্তব প্রয়োগ। ধরুন একটা প্রতিষ্ঠানে টানা 3 বছর রেজাল্ট খারাপ হচ্ছে। সিঙ্গল লুপ চিন্তা হলে প্রশাসন শুধু আরও কিছু এক্সট্রা ক্লাসের ব্যবস্থা করবে। কিন্তু ডাবল লুপ লার্নিং আমাদের শেখায় অন্য কিছু। এটা শেখায় যে শুধু ওপরের রুটিন না বদলে বরং আমাদের পুরো প্রশাসনিক দৃষ্টিভঙ্গি বা সিস্টেমে কোনো বড় গলদ আছে কিনা সেটা খুঁজে বের করে একদম শেকড় থেকে পরিবর্তন আনা। পেডাগজির গণ্ডি পেরিয়ে অ্যান্ড্রাগজি আর তারপর হিউটাগজিতে পৌঁছনোর এই যে এতক্ষণের আলোচনা, এর মূল লক্ষ্যটাই হল সক্ষম ব্যক্তি তৈরি করা, যারা জানেন কিভাবে শিখতে হয়, যারা ক্রিয়েটিভ আর যাদের নিজেদের উপর প্রবল আত্মবিশ্বাস আছে। আমরা মূলত এমন একটা প্রাতিষ্ঠানিক ওয়ার্কফোর্স তৈরি করতে চাই যারা অচেনা বা অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতিতে ঘাবড়ে না গিয়ে বুক চিতিয়ে নিজেদের দক্ষতার সর্বোচ্চ প্রয়োগ করতে পারেন। আলোচনার একদম শেষে এসে আপনাদের কাছে একটা খুব বেসিক কিন্তু মারাত্মক জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের প্রতিষ্ঠানগুলো কি আসলেই বদলাচ্ছে, নাকি শুধুই ওপরের প্রলেপ পাল্টে নিজেদের সান্ত্বনা দিচ্ছে? তারা কি তাদের একেবারে মৌলিক বিশ্বাসগুলোকে সিস্টেমিকভাবে রূপান্তর করতে প্রস্তুত? নিজেদের প্রশাসনিক পরিপক্কতা যাচাই করার এবং এই পরিবর্তনগুলো আজই শুরু করার এর চেয়ে ভালো সময় কিন্তু আর আসবে না। এই এক্সপ্লেনারটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।